নমস্কার, ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। গত এপিসোডটা যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে যে আমি বলেছিলাম যে ইংল্যান্ড সিরিজের যে দ্বিতীয় এপিসোডটা সেটা হবে যে ইউনাইটেড কিংডম, অর্থাৎ যাকে ইংল্যান্ড বলি, তার প্রশাসনিক বা সাংবিধানিক কাঠামো। কিন্তু এটা করতে গিয়ে দেখা গেল যতক্ষণ না পর্যন্ত এই ইউনাইটেড কিংডম গড়ে ওঠার যে ইতিহাসটা জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক বা সাংবিধানিক যে পরিকাঠামো বা প্রশাসনিক পরিকাঠামো এটা বুঝতে পারাটা একটুখানি অসুবিধা হবে। তা সেই জন্যই এই এপিসোডটা তৈরি করেছি কিন্তু এই ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের যে হিস্ট্রি, যেটা এই যে দেশটা যে গড়ে উঠল, এই গড়ে উঠল কি করে গড়ে উঠল, তারপর তো তার সাংবিধানিক ব্যাপার। অনেক দেশই আছে যাদের নামে কিন্তু এই ধরনের ইউনাইটেড কথাটা যুক্ত নেই, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা ইউকে, ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। এই যে ইউনাইটেড কথাগুলো, এই ইউনাইটেড কথাগুলো মানেই হচ্ছে যে একটার সঙ্গে আরেকটা জুড়ে পরবর্তীকালে এই দেশটা তৈরি হয়েছে। অতএব এই হিস্ট্রিটা একটুখানি জেনে নেওয়া প্রয়োজন। এই হিস্ট্রিটা বা ইতিহাসটা যদি ভালো করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে কিছু কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেমন প্রথমে ইংল্যান্ড ছিল, ইংল্যান্ডের সঙ্গে পরবর্তীকালে মিশে গেল ওয়েলস, এবং এটা যে যুদ্ধবিগ্রহের মাধ্যমে ব্যাপারটা ঘটেছে ঠিক তা নয়, কিছুটা যুদ্ধবিগ্রহ এবং কিছুটা যে সাংবিধানিক যে একটা ব্যাপার, সংযুক্তির ব্যাপার, সেটা করেই কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ওয়েলসের সংযুক্তিকরণ ঘটেছে। ফলে যেটা ছিল কিংডম অফ ইংল্যান্ড সেটা হয়ে গেল এক্সটেন্ডেড কিংডম অফ ইংল্যান্ড। তারপরে আবার যুক্ত হলো কয়েক শতক পরে যে স্কটল্যান্ড যুক্ত হওয়ার পরে কিন্তু এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল কিংডম অফ গ্রেট ব্রিটেন। এই কিংডম অফ গ্রেট ব্রিটেন কী করে তৈরি হলো সেটাও একটা অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ইতিহাসিক ব্যাপার, সেটাও আর পর্যালোচনা করব। এবং শেষমেশ ইংল্যান্ডের এই যে ইউনাইটেড কিংডম গঠিত হওয়ার সময়তে দেখা গেল যে কিংডম অফ গ্রেট ব্রিটেন তার সঙ্গে যুক্ত হয়েছে আয়ারল্যান্ডের একটা অংশ, যেটাকে আমরা বলি নর্দার্ন আয়ারল্যান্ড। এই যে চারটে যে কনস্টিটিউশন, ইংল্যান্ড আজকে ইউনাইটেড কিংডম তৈরি হয়েছে। তা এইখানে এই যে এপিসোডটাকে সেই জন্য চারটে ভাগে ভাগ করতে হয়েছে। এই চারটে ভাগ হচ্ছে যে প্রথমে কি করে ইংল্যান্ড দখল হলো, ইংল্যান্ড তৈরি হলো, তারপরে ইংল্যান্ডের সাম্রাজ্য কী করে বিস্তৃত হলো, তারপর কি করে গ্রেট ব্রিটেন তৈরি হলো, এবং তাও সব শেষে হয়েছে গ্রেট ব্রিটেন অফ আয়ারল্যান্ড, সেটাই বা কী করে তৈরি হলো। এখন এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আজকে আমরা যদিও যারা ভারতীয় তারা আমরা মনে করি বা অনেকেই জানি যে ইংল্যান্ড ছিল পৃথিবীর সবথেকে বড় একটা সাম্রাজ্যবাদী দেশ। কিন্তু এই যে সাম্রাজ্যবাদ, তার আগে ইংল্যান্ডও কিন্তু সাম্রাজ্যবাদের শিকার হয়েছে। কাদের হাতে? আমরা প্রাথমিকভাবে ইটালিয়ানদের হাতে। ইটালি ছাড়া এই খণ্ড খণ্ড যে ভূমি বা রাজ্য, সেটা কিন্তু ইন্টিগ্রেটেড হয়েছে এক একটা দেশ হিসেবে দেখা দিতে পারতো না। ইটালিয়ানদের ছেড়ে যাওয়ার পরে তারপর সেখানে জার্মান যে অ্যাংলো স্যাকশন বা জুট, এই যে জনজাতি গোষ্ঠীরা, এরাও এসেছে।
তারপরে এসেছে ডেনমার্কের যে ভাইকিং যে যোদ্ধা গোষ্ঠী, এবং শেষমেশ আজকে এই ব্যাপারটা। অতএব এর যে সাংবিধানিক এবং অন্যান্য যে ব্যাপারগুলো, সেগুলো বুঝতে গেলে প্রথমেই আগে একটুখানি সাল তামামির ব্যাপার আছে। তো হিস্ট্রি মানেই তো সাল তামামি, অতএব সেটাকে তো মেনে নিতেই হবে। সেটা মেনে নিয়ে বলছি, আজ থেকে 1000 বছর আগে বর্তমানে যেটাকে ব্রিটিশ কিংডম বলা হয় তার কোনো অস্তিত্বই কিন্তু ছিল না। ব্রিটিশরা যে ভূখণ্ড আমরা দেখতে পাই বর্তমানে, তা হলো ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের একটা সম্মিলিত ভূখণ্ড। খ্রিস্ট জন্মের 43 বছর পর, অর্থাৎ আমরা এখন যে আমাদের যে সাল তামামি যেটা হয় সেটা হচ্ছে কিন্তু এডি হিসাবে, অর্থাৎ অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যে বছরটা শুরু হয়, প্রথম বছরটা হচ্ছে এডি 1 বা 1 এডি, পরের বছরটা 2 এডি, এরকম। আর তার যে আগের বছরগুলো সেগুলোকে বলা হয় বিসি, অর্থাৎ বিফোর খ্রিস্ট জন্মের 1 বছর আগে বিসি 1, খ্রিস্ট জন্মের 2 বছর পরে আগে মানে হচ্ছে বিসি 2। তা এখন দেখা যাচ্ছে যে এই যে অ্যানো ডোমিনি বা বিডি 1 এডি 2 এডি, এখন এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে 2026 এডি। কিন্তু এডি কথাটার সঙ্গে কিন্তু খ্রিস্টান ধর্মের একটা যেহেতু সংযোগ আছে এবং এটাকে সেকুলার রূপ দিতে হবে, সেই জন্য এটাকে কিন্তু এখন সিই বলা হয়। অর্থাৎ কিনা এই যে এখন যে বছরটাতে আমরা রয়েছি সেই বছরটা কিন্তু হচ্ছে 2026 এডি অথবা সিই। সিই মানে হচ্ছে কমন এরা। কমন এরা মানে যে সময়ের যে গোনার ব্যাপারটা সেটা কিন্তু একই থেকে গেল, কিন্তু এডির বদলে সেটাকে সিই নিয়ে আসা হলো কমন এরা। অর্থাৎ কিনা এখানে ধর্মের সঙ্গে এটার কোনো সংযোগ কিন্তু রইল না। তা খ্রিস্ট জন্মের 43 বছর পর, অর্থাৎ যেটাকে বলা হয় যে 43 এডি বা 43 সিই, রোমান সাম্রাজ্য, তখন তো রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর মধ্যে অন্যতম দুর্ধর্ষ সাম্রাজ্যবাদী দেশ। তারা কিন্তু এখানে এসে এখনকার যে ইংল্যান্ড তার বেশ কিছুটা দখল করে নেয়। দখল করে তাদের রাজ্যপাট চালাতে শুরু করে, এবং কিছুদিন পর বলবো না, কারণ ইতিহাসের নিরিখে সেটা কিন্তু প্রায় 100 বছরেরও বেশি, অর্থাৎ কিনা 122 এডি, অর্থাৎ কিনা 122 সি, মানে আজ থেকে প্রায় 1900 কয়েক সাল বেশি, এরকম একটা সময় আগে কিন্তু ওখানকার যে হাদ্রিয়ান বলে একজন রোমান এম্পায়ার ছিলেন, তিনি তৈরি করেন যেটাকে বলা হয় হাদ্রিয়ান ওয়াল। এই হাদ্রিয়ান ওয়াল কিন্তু এখনও আছে, সেটার লেন্থ এখন হচ্ছে 73 কিলোমিটার। এই যে এই দেওয়ালটা দিয়ে স্কটল্যান্ডের সঙ্গে ব্রিটিশ ভূখণ্ডকে আলাদা করে রাখার তিনি চেষ্টা চালান। তারপরে কিন্তু সেখানে ইটালিয়ানরা বা রোমান যে সাম্রাজ্য সেটা কিন্তু চলতে থাকে। ছোটোখাটো বিদ্রোহ চলছে, কিন্তু রোমানরা কিন্তু চালিয়েই যাচ্ছিলেন। এই যে তাদের সাম্রাজ্যবাদে কিন্তু দেখা যাচ্ছে যে সাম্রাজ্যবাদ তো শুধুমাত্র রাজারা আসে তা নয়, তার সঙ্গে আসে সামাজিক পরিবর্তন, কৃষ্টি, ভাষা, এই সমস্ত নানা রকমের কিন্তু পরিবর্তন। এই এক একটা সাম্রাজ্যবাদী দেশ তাদের সঙ্গে সঙ্গে কিন্তু নতুন দেশে তাদের যে উপনিবেশ সেখানে কিন্তু সেটাকে ট্রান্সফার করে। সেই অনুযায়ী সেটা দেখব যে কীরকম কী পরিবর্তন হয়েছিল। 410 এডি বা সিই, অর্থাৎ কিনা আজ থেকে প্রায় 1615-20 বছর আগে রোমান সৈন্যরা কিন্তু ব্রিটিশ ভূখণ্ড থেকে চলে যায়। ফলে দেশটা মোটামুটি কিন্তু বিদেশিদের মুক্ত হবার কথা ছিল, কিন্তু যদিও হয়নি, সেটা পরে আসছি। আগে দেখুন যে এই যে
ইটালিয়ানরা বা রোমান যে সাম্রাজ্য ব্রিটিশ ভূখণ্ডে চলল, তাতে কি কি পরিবর্তন হয়েছে? পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তন তো বিশাল পরিবর্তন, এবং সেটা হচ্ছে যে ইংরাজি ভাষাতে যে শব্দ বন্ধ আমরা পাই তার অন্তত 30% এসছে ল্যাটিন থেকে। ল্যাটিন ইন আ সেন্স ইট ইজ অ্যান ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। গোটা পৃথিবীতে ল্যাটিনের একটা আলাদা ভাষার একটা আলাদা মানে ঐতিহ্য রয়েছে, এবং এই রোমান সাম্রাজ্যবাদের ফলে কিন্তু এই ইংরেজি ভাষাতে এই ল্যাটিনের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক শব্দই কিন্তু এখানে ঢুকে গেল। যেমন লাইব্রেরিকে ল্যাটিন ভাষাতে বলে লিবার, পোর্টাস মানে পোর্ট, তারপর ডকোরেল মানে হচ্ছে ডক্টর, জাস্টিতা মানে হচ্ছে জাস্টিস। মানে এরকম ল্যাটিনের প্রভাব কিন্তু ইংরাজি ভাষাতেও পড়েছে। রাস্তাঘাট নির্মাণ, এই সমস্ত রাস্তাঘাট নির্মাণও কিন্তু এই যে রোমান যে অধিপতিরা কিন্তু ইংল্যান্ডে যে লম্বা লম্বা যে হাইওয়ে হয়েছে তার গোড়াপত্তন কিন্তু রোমান সাম্রাজ্যবাদের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। ব্রিটিশরা এই একে কিন্তু করেছে। এই যে লন্ডন যে নামটা, লন্ডন নামটা কিন্তু ইংরেজির নাম নয়, লন্ডিনিয়াম, এটা কিন্তু একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। এরোকাম মানে হচ্ছে ইয়ট। এই ব্রিটিশরাই কিন্তু অনেক শহর তাদের গোড়াপত্তন হয়েছে এই ইটালিয়ানদের হাত ধরে, এবং এদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার, ট্যাক্সেশন পলিসি এবং আরও অন্যান্য যে ব্যাপার ট্যাপারগুলো, সেগুলো অনেকগুলোই কিন্তু ইটালিয়ানদের কাছ থেকে নেওয়া। ফলে শুধুমাত্র যে একটা খণ্ড খণ্ড ভূখণ্ডকে একত্রিত করে যে একটা ভূখণ্ড তৈরি করা তা নয়, তার সঙ্গে কিন্তু ইটালিয়ানরা বা রোমানরা ব্রিটিশদেরকে অনেক কিছু দিয়েওছে। এইগুলো হচ্ছে লিটারেরি বা সাংস্কৃতিক বা কালচারাল, ইন্ডাস্ট্রিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল সেট আপের ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যাই হোক, মোটামুটিভাবে 350 বছর কি 380 বছর এই রোমান অধিপতিরা ব্রিটেনের এই ভূখণ্ডের ওপরে তাদের রাজত্ব চালিয়ে তারা 410 খ্রিস্টাব্দে কিন্তু এই অঞ্চল থেকে চলে যান। এই চলে যাওয়ার পরে এই জায়গার অনেকটাই অংশ দখল নিয়ে নেয় কিন্তু জার্মানি থেকে আসা স্যাকসন, অ্যাঙ্গেল অ্যান্ড জুট এই ধরনের জনগোষ্ঠীর মানুষজন। সংক্ষেপে এদেরকে বলা হয় অ্যাংলো স্যাকসন গ্রুপ। এরা প্রতিনিয়তই কিন্তু এখানে তাদের রাজ্যপাট যেমন তৈরি করেন, সেই রাজ্যগুলো কিন্তু নিজেদের মধ্যে নানা ধরনের ঝগড়াঝাঁটি ঝামেলা করে করে কিন্তু শেষ পর্যন্ত একটা ইন্টিগ্রেটেড গোটা কয়েক শহর বা রাজ্য, শহর তো বলা যাবে না, বলতে হবে যে রাজ্যপাট তৈরি করে, যেগুলোকে ইতিহাসের ভাষাতে বলা হয় হেপটার্কি। 8ম এবং 9ম শতকে ডেনমার্কের ভাইকিংরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়, এবং তারা ছিল তুখোর যোদ্ধা গোষ্ঠী। এদের জন্যই কিন্তু এই জার্মান অ্যাংলো স্যাকসন এবং ডেনমার্কের এই যে অধিবাসীদের যে এই জনজাতিদের যে সংঘর্ষ, এবং তার ফলে কিন্তু আস্তে আস্তে একটা ছোট ছোট যে অ্যাংলো স্যাকসন যে মানে কিংডম ছিল, তারা কিন্তু একত্রিত হতে থাকে, এবং তারা এই ডেনমার্কের যে মানে যুদ্ধ বিগ্রহ করা এই যে মানুষজনের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলে, এবং শেষ পর্যন্ত একটা কিংডম অফ ইংল্যান্ড কিন্তু তারা গড়ে তোলে। এই স্যাকসন জনগোষ্ঠীর মানুষজনই কিন্তু ড্যানিশদেরকে হারিয়ে তাদের নিরঙ্কুশ প্রাধান্য ইংল্যান্ডের উপর তারা কায়েম করেন। এই যে ইংল্যান্ডের যে
সংস্কৃতি, এতে কিন্তু এই অ্যাংলো স্যাক্সনদের একটা বিশাল অবদান। কীরকম, যে ইংল্যান্ড কথাটাই কিন্তু ইংরাজি নয়। ইংল্যান্ড মানে হচ্ছে এংলা ল্যান্ড, অর্থাৎ ল্যান্ড অফ অ্যাঞ্জেলস। এই অ্যাঞ্জেল জায়গাটা কিন্তু জার্মানির একটা অংশ, যেটাকে অ্যাংলো স্যাক্সনের যে অ্যাঙ্গেল, এরাই কিন্তু বেশ কিছু রাজ্য প্রতিষ্ঠা করে এবং সর্বমোট 7টা এরকম রাজ্য ছিল, যাদের মধ্যে বেশ কয়েকটা নাম আছে যেগুলো যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু হয়তো অনেকে মনে রাখতে পারেন। যেমন নামগুলো বলি: ওয়েসেক্স, তারপরে মেডিকা, নর্দাম্ব্রিয়া, ইস্ট অ্যাংলিয়া, এসেক্স, সাসেক্স, কেন্ট, এই সমস্ত। তো এই যে প্রথমে বলছিলাম যে অ্যাথেলস্টন বলে একজন আছেন অ্যাংলো স্যাক্সন, তিনি রাজা, যিনি ওয়েসেক্স রাজ্য তৈরি করে এই ওয়েসেক্সের যে প্রাধান্যটা সেইটাই গোটা ইংল্যান্ডের ওপর কায়েম করে। সেই জন্য একে বলা হয় সবথেকে ইংল্যান্ডের প্রথম রাজা অ্যাথেলস্টন। তার যে এই ক্ষমতায় আসা, এটা ঘটেছে 927 খ্রিস্টাব্দে। সেই জন্য ইংল্যান্ডের হিস্ট্রিতে 43 সাল রোমান সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা, 122 যে হাদ্রিয়ান যে ওয়াল সেটা তৈরি করা, 410 এটা হচ্ছে রোমানদের চলে যাওয়া, এবং সবশেষে এই যে 927 সেটা হচ্ছে ইংল্যান্ডের নামে যে দেশটা, তার একটা প্রতিষ্ঠা হলো। তো সংক্ষেপে এই হলো ইংল্যান্ড যে দেশটা, তার একটা ছোট্ট ইতিহাস। তো এর যে পরবর্তীকালে আমরা দেখব যে ইংল্যান্ড তো তৈরি হলো, ইংল্যান্ড তৈরি হওয়াতেই তো ব্যাপারটা সেখানে থাকেনি। ইংল্যান্ড থেকে কিন্তু ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন হয় না, বা আয়ারল্যান্ডও হয় না। ফলে তার সঙ্গে কিন্তু আরও একের পর এক রাজ্য গড়ে উঠেছে। আমরা এবারে সেইটাই দেখব। এইবারে আমাদের দেখার বার হচ্ছে ওয়েলস বলে যে দেশটা আছে বা ছিল, সেটাকে ইংল্যান্ডের সঙ্গে কি করে যুক্ত হলো। 927 খ্রিস্টাব্দের রাজা অ্যাথেলস্টনের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ ইংল্যান্ড রাজত্ব হওয়ার পরে কিন্তু তারপরে আস্তে আস্তে এই ইউনাইটেড কিংডমের দিকে রওনা হয়। কিন্তু তখনও একটু এর কোনো অস্তিত্ব ছিল না। অনেকেই মনে করেন সেই সময় ইংল্যান্ডের একটা অংশ ছিল ওয়েলস, কিন্তু ব্যাপারটা আদৌ এটা নয়। ইংল্যান্ডের পশ্চিমে অবস্থিত ওয়েলস ছিল একটা স্বাধীন ওয়েলস রাজ্যের সমষ্টি। তাদের নিজস্ব রাজা ছিল নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি। তারা নিজেদের স্বাধীন জাতি হিসাবেই দেখত। ইংল্যান্ড ও ওয়েলস একদমই দুটো পৃথক রাজনৈতিক সত্তা। পরবর্তী প্রায় 350 বছর ধরে ইংল্যান্ডের রাজাদের সঙ্গে বিভিন্ন ওয়েলস রাজ্যের সংঘর্ষ হতে থাকে এবং পুনরায় যুদ্ধ চলতে, অর্থাৎ কিনা কন্টিনিউয়াস, পাশাপাশি থাকলে যেটা হয় আর কি, প্রথম দিকে তো প্রাথমিকভাবে যতক্ষণ না পর্যন্ত একটা অবস্থার একটা সাম্য আসে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিগ্রহ তো চলতেই থাকে। কখনো ইংরেজরা কিছু অঞ্চল দখল করেন, তো কখনো ওয়েলস শাসকরা সেই অঞ্চলকে পুনরুদ্ধার করে নিজেদের স্বাধীনতা আবার নিয়ে আসেন। ফলে এই দীর্ঘ সময় ধরে কোনো রাজনৈতিক ঐক্য গড়ে ওঠেনি। এই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে ত্রয়োদশ শতকের শেষ দিকে। কি 1872 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ওয়েলসের বিরুদ্ধে এক বড় সামরিক অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ওয়েলসের শেষ স্বাধীন শাসক লিউওয়েলিন অ্যাপ গ্রুফিড নিহত হন। এর মাধ্যমে স্বাধীন ওয়েলস শাসনের অবসান ঘটে এবং ইংল্যান্ড কার্যত ওয়েলসের ওপর সামরিক নিয়ন্ত্রণ কায়েম করে। তবে ওয়েলসের ইংল্যান্ডের মধ্যে যুক্ত হওয়ার ব্যাপারটা ঘটেনি বা অংশ হয়নি। এর 2 বছর পর, অর্থাৎ কিনা 1284 খ্রিস্টাব্দে স্ট্যাচুট অফ রুধিয়ান নামে একটি গুরুত্বপূর্ণ আইন তৈরি হয়। এই আইনের মাধ্যমে ওয়েলসের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ প্রশাসনিক ব্যবস্থা চালু হয়
ইংরেজ বিচার ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং রাজকীয় কর্তৃত্ব ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে শুরু করে। তবুও ওয়েলস কখনো সম্পূর্ণভাবে ইংল্যান্ডের সঙ্গে একীভূত হয়নি, মানে ইউনিফিকেশনটা কিন্তু তখনও হয়নি। সামরিক বিজয় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ এক জিনিস এবং সাংবিধানিক বা আইনগত একীকরণ একই জিনিস। উপনিবেশ কিন্তু একটা দেশের যাকে বলে ইন্টিগ্রাল পার্ট হতে পারে না। সেই পূর্ণ আইনগত একীকরণ ঘটতে আরও 2.5 শতাব্দী মানে অপেক্ষা করতে হয়। 16শ শতাব্দীতে টিউডর রাজবংশের রাজা অষ্টম হেনরি, তার আমলে 1535 থেকে 1542 খ্রিস্টাব্দের মধ্যে ধারাবাহিকভাবে লজ ইন ওয়েলস অ্যাক্ট নামে কয়েকটি আইন তৈরি হয়। এই আইনগুলির মাধ্যমেই কিন্তু প্রথমবারের মতো ওয়েলসকে আনুষ্ঠানিকভাবে কিংডম অফ ইংল্যান্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা হয়। বলা হয় ইংল্যান্ড ও ওয়েলসের জন্য একটি অভিন্ন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ওয়েলস থেকে প্রতিনিধিরা ইংরেজ পার্লামেন্টে অংশগ্রহণের অধিকার লাভ করেছেন। প্রশাসন ও বিচার ব্যবস্থা ইংরেজ রাষ্ট্র কাঠামোর সঙ্গে একীভূত হয়েছে। ধীরে ধীরে এই রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ কিনা 1282 সালে ওয়েলস সামরিকভাবে যদিও পরাজিত হয়েছিল, কিন্তু 1535 থেকে 1542 সালের আইনগুলির মাধ্যমে ওয়েলস আইনগতভাবে ইংল্যান্ডের অংশে পরিণত হয়। এই দুটি ঘটনাকে এক করে দেখা কিন্তু ঠিক নয়। 1282 সালে যে ঘটনা ঘটেছে আর 1535 থেকে 42-এর মধ্যে যে ঘটনা ঘটেছে, দুটো হয়তো একটার পর একটা ঘটেছে, কিন্তু একটা যে একটার সঙ্গে সংযুক্ত সেটা বলা যাবে না। এই একীকরণ, এই যে ইউনিফিকেশনের পরে নতুন রাজনৈতিক সত্তা যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসের যৌথ রাজ্য। এই যৌথ রাজ্যই পরবর্তীকালে স্কটল্যান্ডের সঙ্গে একত্রিত হয়ে 1707 খ্রিস্টাব্দে কিন্তু কিংডম অফ গ্রেট ব্রিটেন তৈরি করে। অর্থাৎ আধুনিক যুক্তরাজ্যের ইতিহাসে ওয়েলসের যে ইউনিফিকেশন একটা অভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ। ইংল্যান্ড প্রথমে নিজেই একটি ঐক্যবদ্ধ রাজ্যে পরিণত হয়েছিল, তারপর ওয়েলসকে আইনগতভাবে নিজেদের সঙ্গে যুক্ত করেছিল। এরপরের ইতিহাস যাবে কিন্তু স্কটল্যান্ডের দিকে, যেখান থেকে শুরু হবে গ্রেট ব্রিটেনের নতুন অধ্যায়। অর্থাৎ কিনা কিংডম অফ ইংল্যান্ড কিন্তু উইল মার্চ টু কিংডম অফ গ্রেট ব্রিটেন। এই দেখুন, এই যে এইখানে হচ্ছে তার আইনগত ভিত্তি। ওয়েলস কি করে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্ত হলো। এর যে পরের অধ্যায় সেটা হচ্ছে তৃতীয় ধাপ। অর্থাৎ কিনা প্রথমে ইংল্যান্ড তৈরি হলো, ইংল্যান্ডের পরে ওয়েলস তৈরি হলো, ওয়েলসের পর স্কটল্যান্ড। ওয়েলসের সঙ্গে ইংল্যান্ডে একীকরণ হওয়ার পর ব্রিটিশ দ্বীপপুঞ্জে আরও একটি স্বাধীন যে জায়গা ছিল সেটা হচ্ছে স্কটল্যান্ড। সেটা কিন্তু তখনও পাশাপাশি চলছে। স্কটল্যান্ডের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। শতাব্দীর পর শতাব্দী তারা ইংল্যান্ডের পাশে থেকেছে, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে একীভূত হওয়া তো দূরের কথা, দুটো একদম আলাদা আলাদা দেশ হিসেবে ছিল। 1603 খ্রিস্টাব্দে একটি ঐতিহাসিক ব্যাপার ঘটে। সেটা হচ্ছে রানী এলিজাবেথ তার মৃত্যুর পরে যে স্কটল্যান্ডের যে রাজা জেমস সিক্স, তিনি কিন্তু ইংল্যান্ডেরও রাজা হিসেবে কিন্তু অভিষিক্ত হন। এখন বলবেন যে স্কটল্যান্ডের সঙ্গে কি করে ইংল্যান্ডের এই যে মানে রাজত্বের এই যে সমীকরণটা কিভাবে ঘটলো। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে এইখানে দেখুন, যেমন কুচবিহারের রাজ পরিবারের সঙ্গে কৃষ্ণনগরের রাজ পরিবারের একটা সম্পর্ক আছে। বিবাহ বা অন্যান্য সূত্রে, আত্মীয়তার সূত্রে কিন্তু দুটো রাজত্ব বা কিংডম আলাদা হলেও তাদের মধ্যে কিন্তু পারিবারিক সম্পর্ক থাকে। এবং ব্যাপারটা হচ্ছে যে কোনো সাধারণ মানুষ তো প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপার না, এখানে রাজার ব্যাপার। অর্থাৎ কিনা একজন প্রটেস্ট্যান্ট, রাজ পরিবারের একজন প্রটেস্ট্যান্টকে কিন্তু এখানে দায়িত্বে আসতে হবে। তা সেই হিসাবে কিন্তু একটা ইতিহাস থেকে একটু পড়ি যে একটা প্রশ্ন উঠতে পারে যে স্কটল্যান্ডের রাজা জেমস সিক্স কী করে ইংল্যান্ডের রাজা জেমস ওয়ান হলেন। এই যে জেমস সিক্স এবং জেমস ওয়ান, এই ব্যাপারগুলো 1, 2, 3, 4 এগুলো কী করে হয়। এগুলো ব্যাপারটা হচ্ছে কি যে ধরুন আজকে জেমস সিক্সের আগে যিনি ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন জেমস 5, অর্থাৎ কিনা তার বাবা, তার আগে জেমস 4। কিন্তু সেই একই ব্যক্তি যদি আরেকটি দেশের রাজা হিসেবে আসেন এবং সেখানে যদি জেমস নামে আগে কোনো রাজা না থেকে থাকে, যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে জেমস নামে কোনো রাজা ছিল না, সেই জন্য ইংল্যান্ডের ক্ষেত্রে এই জেমস নামে হচ্ছে তিনি
জেমস সিরিজে তিনি ফার্স্ট, কিন্তু স্কটল্যান্ডের জেমস সিরিজে তিনি হচ্ছেন সিক্সথ। তো এইভাবেই কিন্তু বংশলতিকা ধরে ধরে কিন্তু এই ব্যাপারটা ঘটে। কিন্তু একই রাজা দু জায়গাতে রাজত্ব করলেও তাদের মধ্যে কিন্তু ইউনিফিকেশন হয়নি। অর্থাৎ কিনা আজকে ধরুন মানে তুলনা হয়তো ঠিক না, আজকে আমাদের এখানে যেমন দুটো রাজ্যের যদি দুটো একই ব্যক্তি যদি দুই রাজ্যের গভর্নর হন, তার নাম মানে এই নয় যে দুটো প্রদেশ একীভূত হয়ে গেছে। এদের এই যে স্কটল্যান্ড এবং ব্রিটেনের কিন্তু ছিল পৃথক সংসদ, পৃথক আইন, পৃথক সমস্ত কিছু। এই ব্যবস্থা টানা 104 বছর ধরে চলার পরে অবশেষে 1707 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পার্লামেন্ট এবং স্কটল্যান্ডের পার্লামেন্ট পৃথকভাবে অ্যাক্টস অফ ইউনিয়ন তৈরি করে। এই আইনগুলির মাধ্যমেই যেটা ছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, তার সঙ্গে তৃতীয় দেশ যুক্ত হলো কিংডম অফ ইংল্যান্ড, সেটা হয়ে গেল কিংডম অফ স্কটল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে কিংডম অফ গ্রেট ব্রিটেন। এটি একটি নতুন সাংবিধানিক রাষ্ট্র, অর্থাৎ কিনা কিংডম অফ ইংল্যান্ড এবং কিংডম অফ স্কটল্যান্ডের পরিবর্তে একটি নতুন রাষ্ট্র তৈরি হলো। যেহেতু ওয়েলস ইতিমধ্যেই কিংডম অফ ইংল্যান্ডের অংশ হয়েছে, তাই নতুন কিংডম অফ গ্রেট ব্রিটেনের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ কিনা 1 থেকে 3-এ পরিণত হলো এই নতুন রাষ্ট্র। এরপর সব শেষে আসবে কি করে যে বর্তমানের যে ইউনাইটেড কিংডম, অর্থাৎ কিনা আয়ারল্যান্ডের যে নর্দার্ন আয়ারল্যান্ডের যে সংযুক্তি, একটু তাড়াতাড়ি বলি যাতে খুব একটা বেশি সময় না লাগে। 1707 সালে কিংডম অফ গ্রেট ব্রিটেন গঠনের সময় ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড একটি নতুন রাষ্ট্র একত্রিত হয়, কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জের রাজনৈতিক ইতিহাস তখনও সম্পূর্ণ হয়নি। পশ্চিমে অবস্থিত আরেকটি বৃহৎ দ্বীপ আয়ারল্যান্ড তখনও পৃথক রাজা ছিল। তবে আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক নতুন ছিল না। 1111 ইংল্যান্ডের রাজা হেনরি টু আয়ারল্যান্ডে অভিযান পরিচালনা করেন এবং ধীরে ধীরে সেখানে ইংরেজদের প্রভাব বিস্তার শুরু হয়। পরবর্তীকালে 1552 সালে হেনরি এইট নিজেকে কিং অফ আয়ারল্যান্ড হিসেবে ঘোষণা করেন, অর্থাৎ কিনা ইংল্যান্ডের রাজা হয়ে গেলেন আয়ারল্যান্ডেরও রাজা। একই রাজা থাকলেও গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড তখনও দুটি পৃথক রাজত্ব ছিল, যেমন স্কটল্যান্ড আর ইংল্যান্ড প্রথম দিকে ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপে একের পর এক বড় বড় পরিবর্তন ঘটতে থাকে। ফ্রেঞ্চ রিভলিউশন হয়। তখনকার দিনে ফ্রান্স ছিল অত্যন্ত শক্তিশালী এক রাষ্ট্র, মানে সামরিকভাবে। ফ্রান্সের অন্য ব্যাপার নিয়ে আলোচনা করব, কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশনের পর কিন্তু ফ্রান্স একটা বিশাল একটা সামরিক শক্তিতে পরিণত হয়। ইউরোপের রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থাকে গভীরভাবে নাড়া দেয় এই ফ্রেঞ্চ রিভলিউশন, এবং এরপর শুরু হয় নেপোলিয়নের এই বিজয় যাত্রা, যেটাকে বলা হয় নেপোলিয়নিক ওয়ার। ব্রিটিশ সরকার আশঙ্কা করতে থাকে ফ্রান্স যদি আয়ারল্যান্ডকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে তাহলে ব্রিটেনের নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হবে। তার কারণটা হচ্ছে যে আয়ারল্যান্ডের মানুষের ইংল্যান্ডের প্রতি তো একটা বৈরিতা ছিল। ফলে আয়ারল্যান্ড যে যাকে বলে দেশ হিসেবে খুব একটা হোমোজিনিয়াস ছিল টুয়ার্ডস ইস রিলেশন টু ইংল্যান্ড, ব্যাপারটা মোটেই তা নয়। এবং এই যে বিদ্রোহী মনোভাবটাকে যদি মানে ঠিকমতোভাবে ব্যবহার করে ফ্রান্স যদি ইংল্যান্ডের দোরগোড়ায় চলে আসে, তখন ইংল্যান্ড আশঙ্কা করলো যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার মনে করে যে গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডকে একটি একক সাংবিধানিক কাঠামোর অধীনে আনা প্রয়োজন। অর্থাৎ কিনা একই রাজা থাকলেও দুটো দেশের কাঠামো যেহেতু সম্পূর্ণ আলাদা, ফলে কোঅর্ডিনেটেড ডিসিশন নেওয়াটা খুব মুশকিল হয়। এই লক্ষ্যেই কিন্তু অ্যাক্টস অফ ইউনিয়ন অফ 1800 পাস হয় এবং গ্রেট ব্রিটেন পার্লামেন্ট এবং আয়ারল্যান্ডের পার্লামেন্ট উভয়ই এই আইন অনুমোদন করেন। ফলস্বরূপ 1 জানুয়ারি 1801 থেকে কিংডম অফ ব্রিটেন এবং কিংডম অফ আয়ারল্যান্ড একত্রিত হয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করে। এই নতুন রাষ্ট্রের নাম হচ্ছে আজকের এই ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন। এই প্রথমবার রাষ্ট্রের সরকারি নামে কিন্তু ইউনাইটেড কিংডম শব্দ দুটি একসঙ্গে ব্যবহৃত হলো। এখন প্রশ্ন তো একটা উঠবেই যে হঠাৎ আয়ারল্যান্ডকে নেওয়ার প্রয়োজন হলো কেন? এই যে বললাম যে ফরাসি যে থ্রেট, সেটাকে আন্ডু করার জন্যই কিন্তু ব্যাপারটা ঘটেছে।
ব্রিটিশ সরকারের মতে একই রাজা থাকলেও দুটি পৃথক পার্লামেন্ট এবং দুটি পৃথক সরকার দ্রুত সমন্বিত বা কোঅর্ডিনেটেড ডিসিশন নেওয়ার পক্ষে কিন্তু অন্তরায় ছিল। যুদ্ধ, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একটি কেন্দ্রীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মতো প্রয়োজনীয়তা তারা অনুভব করেছিল, এবং তার ফলেই কিন্তু এই ইউনিফিকেশন। অর্থাৎ কিনা ব্রিটিশ সরকারের দৃষ্টিতে আয়ারল্যান্ডের সঙ্গে একীকরণের প্রধান কারণ ছিল জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা, ফরাসি প্রভাব বা সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করা, একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করা, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতিকে একক কাঠামোর অধীনে নিয়ে আসা, এবং সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে একটা রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা। তবে এরও কিন্তু একটু আলাদা ব্যাপার আছে। অনেক আইরিশ নেতা কিন্তু এই যুক্তির সঙ্গে একমত ছিলেন না। তাদের মতে নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেও আয়ারল্যান্ডের নিজস্ব একটা পার্লামেন্ট থাকা দরকার ছিল, এবং এটাকে বিলুপ্ত করার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ কিনা জাত্যাভিমান, আইরিশ যে ইগো বা প্রেস্টিজ, তারা বিশ্বাস করতেন আয়ারল্যান্ডের নিজস্ব রাজনৈতিক পরিচয় ও স্বশাসনের অধিকার থাকা উচিত ছিল। অনেক আইরিশ নেতা এবং সাধারণ মানুষ মনে করেন এই যে ব্রিটেনের সঙ্গে মিশে যাওয়া, এটা কিন্তু তাদের পক্ষে অত্যন্ত সম্মানহানিকর হয়েছে, এবং তারা মনে করতেন লন্ডনে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় আয়ারল্যান্ডের স্বার্থ সঠিকভাবে কিন্তু যাকে বলে তার কেয়ার নেওয়া হবে না। ধীরে ধীরে আইরিশ জাতীয়তাবাদ আরও শক্তিশালী হতে থাকে এবং স্বাধীনতা এবং স্বশাসনের দাবি ক্রমশ জোরদার হতে থাকে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর শুরুতে এই আন্দোলন আরও তীব্র হয়। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সশস্ত্র সংঘর্ষ ঘটে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড অ্যাক্ট 1920 পাস করে। এই আইনের মাধ্যমে আয়ারল্যান্ডকে দুটি স্বশাসিত অঞ্চলে ভাগ করার পরিকল্পনা করা হয়, নর্দার্ন আয়ারল্যান্ড এবং সাউদার্ন আয়ারল্যান্ড। কিন্তু এখানে একটা বিশেষ কথা মনে রাখার, আজ কিন্তু সাউদার্ন আয়ারল্যান্ড কিন্তু আর পাওয়া যাবে না। পৃথিবীতে সাউদার্ন আয়ারল্যান্ডের নামে এখন কোনো দেশই নেই। 1920 সালে আইনের মাধ্যমে এই নামটি করা হলেও বাস্তবে সেই কাঠামো স্থায়ীভাবে কার্যকর হতে পারেনি। পরবর্তীকালে 1921 সালে অ্যাংলো আইরিশ ট্রিটির ভিত্তিতে 1922 সালে আয়ারল্যান্ডের 32টি কাউন্টির মধ্যে 26টি কাউন্টি যুক্তরাজ্য থেকে পৃথক হয়ে আইরিশ ফ্রি স্টেট গঠন করে। আইরিশ ফ্রি স্টেট। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের যে 6টি কাউন্টি যুক্তরাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত থাকার সিদ্ধান্ত নেয়, এবং এর দরুনই কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড তৈরি হতে পারে। অনেকেই মনে হতে পারে যে নর্দার্ন আয়ারল্যান্ড থাকে, তবে তার 6টি কাউন্টি কেন? যদি নর্দার্ন আয়ারল্যান্ডের 6টি কাউন্টি কেন ইংল্যান্ডের সঙ্গে মিশে যেতে চাইল? এর কারণ ঐতিহাসিক এবং রাজনৈতিক। আয়ারল্যান্ডের ঐতিহাসিক প্রদেশ আলস্টারের মোট 9টি কাউন্টি ছিল, কিন্তু এর মধ্যে 6টি কাউন্টিতে যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত থাকার পক্ষে সংখ্যাগরিষ্ঠ জনমত ছিল না। বাকি 3টি কাউন্টিতে জাতীয়তাবাদী মত শক্তিশালী ছিল। এই বাস্তবতা বিবেচনা করে 6টি কাউন্টি নিয়ে নর্দার্ন আয়ারল্যান্ড গঠিত হয়। এরপর 1937 সালে আইরিশ ফ্রি স্টেট নতুন সংবিধান গ্রহণ করে এবং রাষ্ট্রের নাম পরিবর্তন করে আয়ারল্যান্ড রাখে। অবশেষে 1950 সালে একটি পূর্ণাঙ্গ রিপাবলিক প্রজাতন্ত্রে পরিণত হয়। অর্থাৎ কিনা 1922 সালে আয়ারল্যান্ডের অধিকাংশ অংশ যুক্তরাষ্ট্র থেকে পৃথক হয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের সরকারি নাম পরিবর্তনের প্রয়োজন দেখা যায়। তাই 1927 সালে রাষ্ট্রের নাম সরকারি নাম পরিবর্তন করে রাখা হয় ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এটি আজকের যুক্তরাজ্যের পূর্ণ সরকারি নাম। তো এই হচ্ছে আজকের যে ইউকে বা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের যে ইতিহাস। এই ইতিহাস তো সংক্ষিপ্ত নয়, অল্প সময়ের মধ্যে এটাকে বর্ণনা করা মুশকিল, এবং তার ফলে অনেক ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে কিছুটা খাপছাড়া, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, আমি চেষ্টা করেছি যে শুধুমাত্র ইস্যুগুলোকে তুলে দেওয়ার পর এরপর যারা অনুসন্ধিৎস ব্যক্তি তারা তো নিশ্চয়ই আরও এই ব্যাপারে আরও নানা রকম পড়াশোনা করে তো তারা নিজেদের প্রশ্নের উত্তর নিজেরই বার করে নিতে পারবেন। তবে আমার এই যে ক্ষুদ্র প্রচেষ্টার কারণটাই হচ্ছে যে একটা প্রশ্ন বা জিজ্ঞাসার জন্ম দেওয়া, এবং তারপর যার নিজের মতো করে সেই প্রশ্নের উত্তর বার করবেন। আপাতত এই এপিসোডটাকে এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন। জানি যে কিছু তথ্যগত হয়তো ভুল থাকলেও পারে, কিন্তু সেটা একান্তই অনিচ্ছাকৃত।
কমেন্ট করে বা আপনাদের বক্তব্য জানালে অত্যন্ত খুশি হব। নমস্কার।